চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে এ কথা বলেন তিনি। ফোনালাপে দুপক্ষই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। আগামী দিনে বাংলাদেশের সব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেন তিনি। সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে নতুন এই ট্রেন। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘন্টায়। নতুন এই রুটে দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি এবং বগি রয়েছে ১২টি। সোমবার বাদে বাকি ৬ দিন চলবে এই ট্রেনটি। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করার উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ৫৩-৫৪ বছরেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হয়নি। নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা উচিত। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। আবার যেন স্বৈরাচার ফিরে না আসে এমন দাবি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বলেন, এজন্যই সংস্কার দরকার। আর কোনোদিন নয় যে স্বৈরাচার এবং এই যে কর্তৃত্ববাদী প্রথা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই, আর যেন ফিরে না আসে। তো তার জন্যই কিন্তু কি দরকার? তার জন্যই সংস্কার দরকার। স্থানীয় সরকার আইন সমন্বিত করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। যদি আইনটাকে আমরা একীভূত আইন করতে পারি, যদি সংসদীয় কাঠামোটা করা পরে, তাহলে একদিনে ইলেকশন করা যাবে। একদিনে মানে এক শিডিউলে, এটা হয়তো স্ট্যাগার্ড হতে পারে। একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারে। সংস্কার কমিশন চলতি মাস শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সবগুলো কমিশনের করণীয় নিয়ে এখানে একটু। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধিকার আদায়ের জন্য মানুষ প্রয়োজনে ৫ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে রয়েছে সেটি ভারতেও নেই বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের মতো স্বৈরাচারদের রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, হাসিনা সরকার ১৫ বছর ধরে বৈষম্য করেছে। ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছে, তবে তিনি এখনো ফিরে আসার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য,
এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে রংপুরের পাগলাপীর বাজারে আয়োজিত সভায় মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার শাসনের নামে দেশকে শ্মশানে পরিণত করেছে। যারা একসময় সংখ্যালঘুদের জায়গা জমি ছিনিয়ে নিয়েছিল তারাই এখন সংখ্যালঘু অত্যাচারের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি তার। আওয়ামী লীগ ছাড়াও মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার জামাত নেতাকর্মীদের নির্যাতন করেছে বলে অভিযোগ করেন দলটির আমির। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করে। বছর শেষ হওয়ার পথে, অথচ এখনও মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপা শুরু হয়নি। এমনকি শেষ হয়নি অষ্টম এবং নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়াও। এনসিটিবি বলছে, প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময়ে পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় সরকার। এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। চলতি বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 40 কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার। এনসিটিবির তথ্য অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও শেষ হয়নি। এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই ছাপানো কিছুটা শুরু হলেও অষ্টম এবং নবম শ্রেণীর দরপত্রের চুক্তি শেষ হয়নি। তার উপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে, এটা উৎপাদন বা এই প্রক্রিয়ার সাথে মাত্র 5টা কাগজ মিল জড়িত আছে। ওনারা উৎপাদন করছে রেগুলার রেশনিং আকার দিকে। 5টা কাগজের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনাফ না। শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবির কাজের গতি কম বলেই বই ছাপানোতে দেরি হচ্ছে। অর্থাৎ আমরা মনোযোগটা দেইনি, আমরা আগ্রহটা এখানে দেখাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রায়োরিটির জায়গা তো আছেই, এর পাশাপাশি যাদেরকে দিলে দায়িত্বটা দিলে এই কাজটা যথাযথভাবে হতো, দক্ষতার সাথে দৃঢ়তার সাথে কাজটা হতো। আমি মনে করি যোগ্য হাতে কাজটা পড়েনি। এনসিটিবি বলছে, বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা, আর মাধ্যমিকের শিক্ষার্থীদের 3টি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো আমরা শিক্ষার্থীদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করি এটা জানুয়ারির 1 তারিখের মধ্যে শিক্ষার্থীরা পাবে। অন্যদিকে বাংলা, ইংরেজি, গণিতের 3টি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এবার কেন্দ্রীয়ভাবে কোনো বই উৎসব হবে না, তবে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরই মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীর 14টি কলোনির 6টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। কদিন আগে থেকেই খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে সাজ রব। শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা, আলপনা সহ নানা কারুকাজ। ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট, চার্চ অফ বাংলাদেশ, অক্সফোর্ড, ফেলোশিপ চার্চ, প্রত্যেকটা চার্চই তার নিজস্ব আঙ্গিকে তারা বিভিন্নভাবে আয়োজন করেছেন। বর্ণিলভাবে সাজানো হয়েছে উত্তরাঞ্চলের বিলাসবহুল হোটেল মমইনকে। রাজশাহীতে সবগুলো গির্জাতে সাজসজ্জা, প্রতীকী গোশালা বসানো হয়েছে। শুভ বড়দিনের তাৎপর্য হচ্ছে আমাদের নিজেকে বড় করা, অন্যকে বড় করা, মন, আত্মায় এবং অন্তরে যেন আমরা সবাই বড় মানুষ হতে পারি এবং সেই বড় মানুষের অন্তরে যেন সবাইকে স্থান দিতে পারি। বড়দিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গির্জা, ঘরবাড়ি, ক্লাবকে সাজানো হয়েছে বর্ণিল করে। খুলনার 161টি গির্জায় উৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। লাইটিং সব প্রস্তুতি আছে, লাইটিং, আলপনা যা কিছু সব প্রস্তুতি আছে। আমাকে কালকে বড়দিন করব। আমাদের বড়দিনের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো, এখন আমাদের কাজ অনেকটা কমপ্লিট।
পাবনায় গির্জাসহ ঘরবাড়িতে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। মেহেরপুরে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গির্জায় যে কমিটি রয়েছে তাদের সাথে মিটিং করেছি, তাদের স্বেচ্ছাসেবক থাকবে ওখানে। আপনার প্রত্যেকটা গির্জাতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি কমিটির সাথে কথা বলে, এবং আমাদের নিয়মিত টহল পার্টি থাকবে। এছাড়া মাগুরা, গাজীপুর, মৌলভীবাজারে বড়দিন ঘিরে ক্রিসমাস ট্রি, জিঞ্জারব্রেড হাউস সহ রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের প্রস্তুতি নিয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় কতগুলো গির্জায় বড়দিন উদযাপিত হতে যাচ্ছে এবং প্রস্তুতি কেমন দেখছেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে যীশু খ্রিস্ট আনুমানিক 4 খ্রিস্টাব্দ পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন টুডে শহরের একটি ছোট্ট গ্রাম বেথলেহেমে, যা বর্তমান রোমান সাম্রাজ্যে তিনি ছিলেন বলে জানা যায়। এরপর থেকেই কিন্তু প্রতি বছরই 25শে ডিসেম্বর এটি আয়োজন করে আসছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারা এই বড়দিনটি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু মাগুরা জেলাতেও তারা এই বড়দিন পালন করবেন বলে জানিয়েছেন এখানকার যে প্রধান উপাসনালয় রয়েছে, সেই উপাসনালয়ের চার্জের যে পালক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে আজ বিকেল থেকেই তারা কিন্তু নগর কীর্তনের মাধ্যমে তারা তাদের দিনের কর্মসূচি শুরু করবে, এবং তারা শহরের যে বিভিন্ন স্থানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে তারা নগর কীর্তন করবেন, এবং তাদের যে ধর্মীয় কীর্তন রয়েছেন তার মাধ্যম দিয়েই তারা কিন্তু দিনের কর্মসূচি শুরু করবে। এবং তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই চার্চের যে পালক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে 25শে ডিসেম্বর সকাল 9টার দিকে তারা কিন্তু উপাসনার মধ্য দিয়ে তাদের দিনের কর্মসূচি শুরু করবেন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এবং তারা সারা দিন ব্যাপী তাদের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে তারা উপাসনা করবেন, প্রায় ঘন্টা 3 ব্যাপী তারা উপাসনা করবেন। এবং এরপরেই কিন্তু এখানে যারা শিশু রয়েছেন, বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিশুগুলো এইখানে আমার পিছনে যে চার্চটি দেখতে পাচ্ছেন এখানে তারা থাকেন, আর তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। এরপরে কিন্তু তারা বেলা 2টার দিকে তারা একটি প্রীতিভোজের আয়োজন করেছেন। মূলত এই প্রীতিভোজের আয়োজন শেষেই তারা কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এখানে যীশু খ্রিস্টের জন্মদিনের যে উদযাপন সেটি তারা পালন করবেন, এবং খ্রিস্ট ধর্মীয় যারা রয়েছেন তাদের ধর্মের বিভিন্ন নানা দিক নিয়ে তারা আলোচনা করবেন, এবং দেশের শান্তি শৃঙ্খলা কামনায় তারা এখানে এই চার্চের মধ্যে তারা বিভিন্ন ধরনের বাণী তারা শোনাবেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন। বিশেষ করে মাগুরাতে বিভিন্ন যে কয়টি খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের প্রতিটি চার্চে কিন্তু তারা তাদের কীর্তন সহ বিভিন্ন ধরনের এটা তারা পালন করবেন এই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো এই ছিল মাগুরা থেকে জন্মদিনের বড়দিন উদযাপন যেটি রয়েছে সেটি সর্বশেষ। মাগুরা থেকে বড়দিন উদযাপনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক লেনদেনে অডিট শুরু হলেও স্থানীয় শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আরও সময় নেবে এনবিআর। যদিও বিশেষজ্ঞরা বলছেন আন্তঃলেনদেনের মাধ্যমে কর ফাঁকি দিতে পারে এমন প্রতিষ্ঠানগুলো। তাদের মতে কর বৈষম্যের কারণে অসম প্রতিযোগিতায় বাজারে পিছিয়ে পড়তে পারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দেশের কোনো কোনো শিল্প গ্রুপের অধীনে কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠান আছে। দেখা যায় একই গ্রুপের একটি প্রতিষ্ঠান বিস্কুট বা রুটি উৎপাদন করে, তাদেরই আরেকটি আটা ময়দা সরবরাহ করে। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চলে থাকা প্রতিষ্ঠানটি নিজেদের অন্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি কর সুবিধা পায়। এক্ষেত্রে কর ছাড় পাওয়া ইউনিটটিতে বাড়তি মুনাফা এবং অন্যটিতে কম আয় দেখানোর প্রবণতা থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে কর ফাঁকির কৌশল হিসেবে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে পণ্য বা সেবার দাম কম বেশি দেখাতে পারে। ধরুন একটা লোকাল গ্রুপের একটা প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো সেটা হয় ইকোনমিক জোনে বা হয়তো একটা রিডিউস রেট ট্যাক্স পেয়ার একটা হয়তো কোনো একটা জায়গায় কাজ করে, তখন তাদের মধ্যেও এই প্রবণতা থাকতে পারে যে যে জায়গায় আপনার কম ট্যাক্স দিতে হয় সেখানে প্রফিটটা বাড়াতে হবে, কারণ ওখানে ট্যাক্স নাই বা ট্যাক্স দিলেও সেটা কম।
আবার অন্য জোনে যেগুলো ট্যাক্স এক্সাম্পশন নাই সেখানে প্রফিটটা কমাতে হবে। সো তার মানে কি খরচগুলোকে আমি ইরেশনালি চার্জ করার মাধ্যমে কোনো জায়গায় ট্যাক্স বেশি দিব, কোনো জায়গায় কি কম দেওয়ার প্রবণতা থাকবে। স্থানীয় শিল্পে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে বিশেষ নিরীক্ষা জরুরি। এজন্য রাজস্ব বিভাগে আলাদা ইউনিট গঠন, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও বাজেট বরাদ্দের তাগিদ সাবেক এই এনবিআর সদস্যের। একটা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজের মাধ্যমে কর ফাঁকি দিবে এবং বৈষম্যমূলক একটি চলবে, মানে কর প্রশাসন চলবে, আরেকটি প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা করছে, তাদের কর হার যদি বেড়ে যায় সেটা আসলে অসমতা তৈরি করবে এবং অসম প্রতিযোগিতার সৃষ্টি করবে। এবং এই ক্ষেত্রে আমরা রাজস্ব বঞ্চিত হবে। সমতা নিশ্চিত করতে চাই, একটা সাম্য নিশ্চিত করতে চাই, তাহলে আমার ট্রান্সফার প্রাইসিং সিস্টেমটাকে শক্তিশালী করা দরকার। এছাড়া পর্যবেক্ষকরা বলছেন, ট্রান্সফার প্রাইসিং অডিট হয়রানিমুক্ত রাখায় গুরুত্ব দিতে হবে কর প্রশাসনকে। এজন্য আন্তর্জাতিক মান অনুযায়ী নীতিমালা তৈরি ও বাস্তবায়ন জরুরি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক 2 মন্ত্রী ও 1 সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিরা হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান ও সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। সোমবার তাদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে সংস্থাটি। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত 35 ব্যাংক হিসেবে গত 15 বছরে লেনদেন হয়েছে 2017 কোটি টাকা। সম্পদ নিয়ে লুকোচুরির পরও দুর্নীতি দমন কমিশনের হিসেবে তার এখনও অবৈধ সম্পদ 57 কোটি টাকার। পদচ্যুত শেখ হাসিনার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 6 কোটি টাকা আর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের 6 কোটি 64 লাখ টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুদক। অধিকতর তদন্তে অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে মনে করে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 দ্বারা, দুর্নীতি দমন কমিশন আইন 2004 27-1 দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2 এবং 4-3 দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, কমিশনকে দুর্নীতিবাজদের তালিকা দেবে তারা। এ সময় সাংবাদিক সহ নিরপরাধদের হয়রানি না করার আহ্বানও জানান তিনি। আমলারাই কিন্তু রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত হতে সহায়তা করেছে। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত আসলে দেশ জুড়ে বেড়ে যায় টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা। শাল চাদর তৈরিতে এই সময় ব্যস্ত সময় পার করেন এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা। তবে উদ্বেগ বাড়ছে সুতার মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যদিকে পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশার সাথে জড়িতরা। তাই সরকারি সহায়তার দাবি করছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইলের সদর, বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতোয় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা চাদর তৈরি করে পরিবারের জন্য বাড়তি আয় করছেন। এতে তাদের সংসারে এসেছে সচ্ছলতা। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। আমার মনে করেন সচ্ছল ঘুরাইছে, দুজন বাচ্চা লেখাপড়া করাইছি, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। সারাদিন কাজ করি, 400-300 কাজ হয়, মজুরি বাড়ায় না। জিনিসপাতির দাম বাড়া, আমার দাম বাড়ে না। বছরে বোনাস দেয় 1000 টাকা। তাঁত মালিকেরা জানান, গত কয়েক বছর চাদরের বাজার বেশ মন্দা গেলেও এ বছর বিক্রি কিছুটা বাড়তি। তবে সুতা ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না তাদের। আমাদের স্টকে থাকে মূলত 8-9 মাস চাদর স্টকে থাকে, এরপরে 2 মাস বিক্রি হয় শীতের সিজনে মূলত। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। ঋণ পাওয়ার সুবিধা সহ এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। শাল তৈরির সঙ্গে যে সকল কারিগররা জড়িত আছে তাদের
মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় প্রায় 5,000 মানুষ এই পেশার সাথে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত রয়েছে, শীত কেমন অনুভূত হচ্ছে? চুয়াডাঙ্গা আজকের তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা 2-1 দিনের হিসাবে বলতে পারি যে তাপমাত্রা একটু নিচের দিকে নেমেছে। তবে আজকে কুয়াশা কম ছিল। এখানকার আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে কুয়াশা বেশি থাকলে তাপমাত্রাও একটু উপরের দিকে থাকে। কুয়াশা যেহেতু আজকে কম, সে কারণে তাপমাত্রাও একটু নিচের দিকে নেমে এসেছে। আর তাপমাত্রা যেহেতু 11.8, সে কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীতে নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে। তার কারণ কাজের প্রয়োজনে তাদের খুব সকালেই শহরে আসতে হয় এবং তারা এই শীতের কষ্টটা উপভোগ করেই তাদের কাজ করতে হয়। তো যেহেতু তীব্র শীত পড়ছে বেশ দীর্ঘ সময় ধরে চুয়াডাঙ্গা জেলায়, তো এই কারণে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন চুয়াডাঙ্গা জেলার 5টি থানা চত্বর থেকে তারা তাদের শীতবস্ত্র ইতিমধ্যেই বিতরণ শুরু করেছে। মাঝে মধ্যেই পুলিশ প্রশাসন বিতরণ করছে। একইভাবে জেলা প্রশাসন সব উপজেলাগুলোতেও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে এই বছর যেটা আমরা লক্ষ্য করছি, সেটা সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন অফিস থেকে যেসব শীতবস্ত্রের বিতরণ করা হতো অতীতে, সেটা এই বছর একেবারেই কম। যে কারণে ভুক্তভোগীরা বলছেন যে এবছর তারা অনেকেই এখনো পর্যন্ত শীতবস্ত্র পাননি, অথচ তীব্র শীত চলছে এখন চুয়াডাঙ্গায়। তো ভুক্তভোগীরা বলছেন তীব্র শীতে শীতবস্ত্র যেমন তাদের দরকার, একইভাবে তারা পর্যাপ্ত আয় করতে পারেন না। একজন ধান চালক বলছিলেন যে তিনি শহরে আছেন ঠিকই, কিন্তু শীতের কারণে সকালের দিকে মানুষ কম থাকে, আবার সন্ধ্যা লাগার পরপরই মানুষের সংখ্যা কমে যায়, যে কারণে তারা পর্যাপ্ত যাত্রী পান না। তারা বলছেন যে যাত্রী যেহেতু পান না, তাদের আয় কমে গেছে। এই কারণে শীতবস্ত্রের পাশাপাশি তাদের আর্থিক কিংবা খাদ্যদ্রব্য সহায়তা দেওয়াও প্রয়োজন। তো এই অবস্থার ভেতরে আছে চুয়াডাঙ্গার মানুষ। আরেকটি বিষয় আছে, যেটা হলো কৃষি শ্রমিকরা, তারা মাঠে এই শীতে কাজ করতে পারছেন না। আর শীতের কারণে, তীব্র শীতের কারণে শীতজনিত রোগবালাই বেড়েছে। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। বিভিন্ন অপরাধে 2 বছরে 400-র বেশি সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মহানগর পুলিশ। পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলাবোধ বাড়াতে আরও সতর্ক বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন এখন আর নিয়ম ভেঙে কারো পার পাওয়ার সুযোগ নেই। নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক, নির্যাতন সহ নানা অপরাধে জড়িত থাকায় গত 2 বছরে 412 জন পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং 239 জন জেলা পুলিশের সদস্য। পরিপন্থী বা ইনডিসেন্ট কোনো কাজ করার জন্য তাহলে আমাদের কর্তৃপক্ষ লঘুদণ্ড বা গুরুদণ্ডের মধ্যে শাস্তির আওতায় না। এক সদস্য পেলে সবার ভিতরেই থাকে যে আমি করলেও তো এ ধরনের ঘটনা ঘটবে, আমার উপর এই প্রভাব পড়বে, যার কারণে একজন থেকে সবাই সতর্ক হয়। কর্মকর্তারা বলছেন অপরাধ করলে বিধিবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। এতে নিশ্চিত হচ্ছে বাহিনীর সদস্যদের জবাবদিহি শৃঙ্খলা। প্রাথমিক ইনকোয়ারিতে যদি সেগুলো প্রমাণের কোনো সম্ভাবনা থাকে তাহলে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা যদি সে মিথ্যা প্রমাণিত হয় তাহলে তিনি খালাস পাবেন, আর যদি প্রমাণিত হয় তাহলে কোনো না কোনো গুরুদণ্ড তাকে পেতে হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে পুলিশ এখন নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তির বিধান কার্যকর পদক্ষেপ। 2 বছরের মধ্যে যদি 2টা লঘুদণ্ড থাকে তারপরেও সে প্রমোশন পায় না। তো এখন যদি এটা মানে ওই ইফেক্টিভ না হতো তাহলে তো এতদিন পুলিশ ডিপার্টমেন্ট ধ্বংসই হয়ে যেত। বরিশালের শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর, কনস্টেবল 101 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ।